সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই সুখবর, আলহামদুলিল্লাহ, এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এরপরে জানিয়ে দিব ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা, নিহত 12। এদিকে দামেস্ক দখলের উস্কানি, সিরিয়ায় সন্ত্রাসীদের জন্য শুভকামনা করলেন এরদোগান। এরপরে থাকবে বন্দি বিষয়ক আলোচনার জন্য হামাসের সাথে যোগাযোগ করতে কাতারকে যুক্তরাষ্ট্রের অনুরোধ। আরও থাকছে ইসরায়েল ও তাকফিরি সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত করতে চায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন, যাকে ধরছে মোদি। এদিকে মোদিকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করতে চায় যুক্তরাষ্ট্র, বলছে বিজেপি। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমান বাহিনী এটি ধ্বংস করেছে। স্থানীয় সময় আজ সকালে ওই হামলা চালানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নীতি অনুসারে ইসরায়েলে কোনো বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি। সামরিক বাহিনী ঘটনা সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি। ক্ষেপণাস্ত্রের ধরন, এটি কতদূর পর্যন্ত আসতে সক্ষম হয়েছে বা এটি কোন এলাকায় ধ্বংস করা হয়েছে, এসব বিষয়ে কিছুই জানানো হয়নি। এছাড়া এতে কেউ হতাহত হয়েছে কিনা সেটাও নিশ্চিত নয়। এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের একের পর এক শহর দখলকে কেন্দ্র করে সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল। বলা হচ্ছে প্রতিবেশী দেশটির গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রতিবেশী দেশটির গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় গোলান মালভূমিতে সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে। অপরদিকে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও প্রমাণাদি বিশ্লেষণ এবং কয়েক মাসের তদন্ত ও ইসরায়েলি কর্মকর্তাদের বিবৃতি বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। 1948 সালে জেনোসাইড কনভেনশনে উল্লেখিত আইনি সংজ্ঞা অনুযায়ী গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা বলে দাবি করেছে তারা। অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়েছে 1948 সালে গণহত্যা কনভেনশনে নিষিদ্ধ 5টি কাজের মধ্যে অন্তত 3টি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, যার মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা এবং ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে তাদের জীবনযাত্রাকে মানবতার করে তুলেছে। সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট বলেছেন, হামাসের পর মার্চ ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদেরকে মানবাধিকার এবং মর্যাদার অযোগ্য একটি অমানবিক গোষ্ঠী হিসেবে আচরণ করেছে, তাদের শারীরিকভাবে ধ্বংস করার অভিপ্রায় দেখিয়েছে। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা, নিহত 12। ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় ঝাপরঝিয়ায় চালানো হামলা অন্তত 10 জন নিহত হয়েছে। স্থানীয় গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন। ইভান ফেডরভ বলেন, গতকালকের হামলার একটি গাড়ির গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন ধরে যায়। টেলিগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় সেখানে আগুন জ্বলছে। তাছাড়া আহতদের মধ্যে 4 ও 11 বছর বয়সী 2 জন শিশু রয়েছে বলে জানান তিনি। গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাছাড়া শীতের শুরুতে হামলা জোরালো করেছে রাশিয়া। গতকাল ইউক্রেনের কেন্দ্র শহর ক্রিভি রিহেতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় গভর্নর জানিয়েছেন এই ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছেন। সেখানে জরুরি সার্ভিস জানিয়েছে 16 জন আহতদের মধ্যে 1 জন শিশু রয়েছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে বলেও জানানো হয়েছে। ক্রিভি রিভ শহরটির অবস্থান দক্ষিণ ইউক্রেন থেকে প্রায় 80 কিলোমিটার 50 মাইল দূরে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বেশ কয়েকবারই সেখানে রুশ বিমান হামলার ঘটনা ঘটেছে। টেলিগ্রামে দেওয়া পোস্টে সংস্থাটি বলেছে, হামলায় 3 তলা একটি ভবন, আরও কয়েকটি আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দামেস্ক দখলের উস্কানি, সিরিয়ায় সন্ত্রাসীদের জন্য শুভকামনা করলেন এরদোগান। সিরিয়ার উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো চলমান তাণ্ডবের প্রতি সমর্থন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। সিরিয়ার রাজধানী দামেস্কের দখলের জন্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সন্ত্রাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকালও বিভিন্ন গণমাধ্যম তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের এসব বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছে। এরদোগান গতকাল আঞ্চলিক বিভিন্ন উৎসত বক্তব্য রাখতে গিয়ে তার ভাষায় বলেন, আমি আশা করি সিরিয়ার আসাদ বিরোধী জিহাদিরা কোনো সমস্যা ছাড়াই অগ্রযাত্রা অব্যাহত রাখবে। তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে সাংবাদিকরা জানিয়েছেন যে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইদলিব, হামা, হোমস এবং দামেস্ক হল লক্ষ্যবস্তু। বিরোধীদের যাত্রা অব্যাহত থাকবে। কোনো ধরনের বিপর্যয় বা দুর্ঘটনা ছাড়াই সিরিয়ায় অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। এর আগে আঙ্কারা সরকার দামেস্কের প্রতি আহ্বান জানিয়েছিল যে ঐক্যবদ্ধভাবে তারা সিরিয়ার ভাগ্য নির্ধারণ করবেন, কিন্তু বাশার আল আসাদ সরকার তাতে ইতিবাচক সাড়া দেয়নি।
এছাড়া চলতি সপ্তাহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্ক সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে যে গত ১৩ বছর ধরে আন্তঃসম্পর্কযুক্ত সমস্যাগুলো অমীমাংসিত থাকার কারণে সিরিয়ার বিদ্রোহীরা এই হত্যাকাণ্ড শুরু করেছে। গত সপ্তাহে হায়াতে তাহরির আশাম নামে একটি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ায় নতুন করে তাণ্ডব শুরু করে এবং আকস্মিকভাবে উত্তর পূর্বাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে নেয়। সিরিয়া, রাশিয়া, ইরান এমনকি আমেরিকা হায়াতে তাহরির আশামকে সন্ত্রাসী গোষ্ঠী বলে তালিকাভুক্ত করেছে, কিন্তু তুরস্ক সরকার এদের প্রতি সমর্থন দেয় এবং তাদেরকে জিহাদি বলে থাকে। বন্দি বিষয়ক আলোচনার জন্য হামাসের সাথে যোগাযোগ করতে কাতারকে যুক্তরাষ্ট্রের অনুরোধ। বন্দি বিষয়ক আলোচনার জন্য হামাসের সাথে যোগাযোগ করতে কাতারকে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিম কাতারকে বলেছে তারা যেন চলতি সপ্তাহেই হামাসের সাথে বন্দি বিনিময় বিষয়ে আলোচনা করে। গতকাল সংশ্লিষ্ট দুটি সূত্র টাইমস অব ইসরায়েলকে এই তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন তারা কাতারকে অনুরোধ করেছে যেন তারা হামাসের কর্মকর্তাদেরকে দোহায় ফিরিয়ে আনে। হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতায় কোনো ফলাফল না আসায় সেখান থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কাতার। এরই পরিপ্রেক্ষিতে তারা গত অক্টোবরে হামাস নেতাদের দোহা ত্যাগ করতে বলেছিল। কাতারের কর্মকর্তারা জানিয়েছেন হামাসকে কাতার ত্যাগের জন্য বলা ছিল তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এটি তাদের অস্থায়ী সিদ্ধান্তের অংশ ছিল। এখন উভয় পক্ষ যদি আলোচনা করতে ইচ্ছুক হয় তাহলে কাতার মধ্যস্থতা করার বিষয়ে উদ্বেগ নিতে পারে। ইসরায়েল ও তাকফিরি সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত করতে চায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েল, ইহুদিবাদী ইসরায়েল এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়াকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য সন্ত্রাসবাদ এবং হুমকির কেন্দ্রে পরিণত করতে চায়। গতকাল ইরাকের টেলিভিশন চ্যানেল আলাওয়ালাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন আরাকচি। সিরিয়ায় উগ্র সন্ত্রাসবাদীদের চলমান তাণ্ডব এবং সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য গতকাল তিনি ইরাক সফর করেছেন। সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন মধ্যপ্রাচ্যের জন্য হুমকি ও সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে সিরিয়াকে ব্যবহারের জন্য ইসরায়েল এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা হয়েছে। তিনি বলেন সিরিয়া সরকার এবং জনগণের জন্য ইরান সব সময় সমর্থন জুগিয়েছে। দামেস্ক এখন আমাদের কাছে কি ধরনের সমর্থন চায় তারপর ভিত্তি করে আমরা সমর্থন অব্যাহত রাখব। সিরিয়ায় যখন উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো আবার শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করছে এবং নতুন করে সাধারণ জনগণ ও সরকারের বিরুদ্ধে তাণ্ডব শুরু করেছে তখন আব্বাস আরাকচি এসব কথা বললেন। সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো আগে গোড়াই সমর্থন ছিল। ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে আরাকচি বলেন ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের কারণে সত্যিকার অর্থে লেবাননের জন্য গৃহযুদ্ধের ঝুঁকি সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই ষড়যন্ত্র বানচাল করা হয়েছে এবং লেবাননের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যকার ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।